সরাসরি চলে যাব নিউজ রুম থেকে। রয়েছেন আমাদের ইনপুটেড সঞ্জয় ভদ্র। সঞ্জয় দা, কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখলো শীর্ষ আদালত। বাতিল হয়ে গেল 25,753 জনের চাকরি। আর এরপর এদের কি পথ খোলা রয়েছে সামনে, কি করতে পারেন, কি ভবিষ্যৎ? দেখো, আইনি পরিভাষায় অবশ্যই রিভিউ পিটিশন দায়ের করতে পারেন তারা, কিন্তু রিভিউ পিটিশনের ভিত্তি কি হবে সেটা অবশ্যই তাদের ভবিষ্যতে ঠিক করতে হবে। কারণ যে ক্ষেত্রে আমরা জানি যে এই মামলার রায়ে কলকাতা হাইকোর্ট তারা কিন্তু এন্টায়ার এই যে প্যানেল সেটাকে বাতিল করেছিল, সেটাকেই চ্যালেঞ্জ করে এই পিটিশনাররা তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলাটি হয়েছে। তারপরে কিন্তু এরপরে আইনি জায়গায় একটা রিভিউ পিটিশন ম্যাক্সিমাম তারা ফাইল করতে পারেন। কিন্তু আজকে প্রধান বিচারপতি অবজারভেশন যখন রিড আউট করছিলেন বা পড়ে শোনাচ্ছিলেন, তার যে মনোভাব ছিল বা তার অন্যান্য সতীর্থ যারা তারা কালেকটিভলি যে এই সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ আবারও প্যানেল বাতিল করার এই কলকাতা হাইকোর্টের রায়টা আপিল করেছেন। ফলে তাদের কাছ থেকে নতুন কিছু করে অন্য কোনো পোল অ্যাপার্ট জাজমেন্ট আশা করা কিন্তু খুব আশা করা যায় না। তবে রিভিউ পিটিশনের জায়গাটি কিন্তু রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে বলে দেওয়া হয়েছে যে যেহেতু পুরো ভিসিয়েটেড ছিল এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি, এই পুরো প্যানেলটিকেই তারা বাতিল করলেন। শুধু একজন ক্যান্সার রোগাক্রান্ত একজন শিক্ষিকা, তাকে চাকরি দেওয়া হয়েছিল, তার চাকরিটি বহাল থাকবে। বাকি পুরো প্যানেলটি তারা নাল অ্যান্ড ভয়েড করে দিলেন। কিন্তু তারা বলেছেন যে এই সমপরিমাণ শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে উদ্যোগী হতে হবে রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকার আগামী 3 মাসের মধ্যে এই সংখ্যক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। এর মাঝে তারা এটাও বলেছেন যে প্যারালালি সিবিআই এই মামলার ক্রিমিনাল যে পার্টটি তারা তদন্ত করছেন, সেই পার্টটি তারা দেখবেন। তারা দেখার পাশাপাশি যোগ্য এবং অযোগ্যদের বিষয়ে তাদের যে তদন্তের জায়গাটি তারা আগামী 3 মাসের মধ্যেই শেষ করবেন। এক্ষেত্রে একটি কথা বলার, সুপ্রিম কোর্ট আজকে আরও একটি কথা বলেছেন। 2016 সালে যখন এই প্যানেলটি যখন আসে, এই প্যানেলটি থেকে যখন চাকরি পাওয়া যায়, সেই সময় বহু ব্যক্তি ছিলেন যারা রাজ্য সরকারের অন্যান্য দফতরে কাজ করতেন, কিন্তু এসএসসির মাধ্যমে এখানে যেহেতু চাকরি পেয়েছিলেন, তাই অন্য দফতর থেকে তারা এসএসসির মাধ্যমে শিক্ষক হিসেবে তারা চাকরি পেয়েছিলেন। সেক্ষেত্রে তারা যদি মনে করেন, তারা কিন্তু রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারেন তারা পুরনো কর্মস্থলেই তারা ফিরে যেতে চান, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু তারা পুরনো কর্মস্থলে তাদের নিয়োগ করবে এবং তাদের সিনিয়রিটি ক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ যে সময় তারা চাকরি ছেড়েছিলেন, যে সময় পূর্ববর্তী চাকরি রাজ্য সরকারের চাকরি পেয়েছিলেন, সেই চাকরিটি যে সিনিয়রিটি তারা সেটাই কিন্তু কন্টিনিউ করতে পারবেন এবং সমস্ত বেনিফিট, আর্থিক বেনিফিট তারা কিন্তু পাবেন। এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার, তার যে যোগ্যতা পরীক্ষা আছে, সেই যোগ্যতা পরীক্ষায় কিন্তু এই সকল যাদের চাকরি আজকে চলে গেল, সে সকল ব্যক্তিরা তারা কিন্তু সেই চাকরির পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে। সেই ডিরেকশনও কিন্তু আদালত দিয়েছে, এবং তারপরে সেই পরীক্ষায় পাশ করলে তারা অবশ্যই তারা চাকরি পেতে পারে। অর্থাৎ এই প্যানেল যারা বাতিল হয়েছে, তাদের মধ্যে যে শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু আগামী 3 মাসের মধ্যে রাজ্য সরকার যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, যেটা সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, সেই প্রক্রিয়ায় তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে তারা যদি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে নতুন করে, তাহলে তারা চাকরি পেতে পারে। পাশাপাশি আরও একটি কথা উল্লেখযোগ্য, অন্যান্য দফতর থেকে যারা চাকরি ছেড়ে দিয়ে, রাজ্য সরকারের অন্যান্য দফতর থেকে চাকরি ছেড়ে দিয়ে 2016-তে এসএসসির মাধ্যমে তারা শিক্ষকের চাকরি পেয়েছিলেন, তারা যদি প্রয়োজন বোধ করেন, তারা যদি আবেদন করেন, তাহলে তাদের পূর্ববর্তী কর্মস্থল, অর্থাৎ রাজ্য সরকারের পূর্ববর্তী কর্মস্থলে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে। সঞ্জয় দা, তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক এই জায়গাতেই ফিরবো তোমার কাছে আরও একবার। কিন্তু তার আগে আপনাদের শোনাবো শহীদ মিনার চত্বর থেকে আজ শীর্ষ আদালতের এই রায়ের পর যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতিক্রিয়া। প্রতাপ রায়চৌধুরীর বক্তব্য শোনাবো। কেউ ওয়ান সিঙ্গেল অথরিটি অথবা পার্সন আমাকে এটা বলে দিক যে তুমি এই অপরাধ করেছিলে, তাই তোমার চাকরিটা নিয়ে নিলাম, দেশের বিচার ব্যবস্থার প্রতি তো আস্থাই উড়ে যাবে। আর এই রাজ্যের কেউ পড়াশুনোই করবে না। আর আগামী দিনে কোনো একটা চাকরির পরীক্ষায় কেউ বসবে, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ শুদ্ধ হবে, অশুদ্ধতার কোনো চিহ্ন সেখানে থাকবে না, স্যাংটিটি বজায় থাকবে, পবিত্রতা বজায় থাকবে। এর নিশ্চয়তা তো আর রইল না। তাদেরও যে আগামী দিনে একই অবস্থা হবে না, এর নিশ্চয়তা কোথায়? এখনও কলকাতা হাইকোর্টে 43,000 প্রাইমারির 2017 সালের প্যানেল ঝুলছে। এই রায়ের ইম্প্যাক্ট তো তাদের ওপরও পড়বে। 2006-7 সালে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের ঘটনার পরে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটা তারা রুটি সেঁকে আজ ক্ষমতায় এসছে।
ক্ষমতায় আসার পর দুর্নীতি করে আমাদের এই হাল করলো। আমাদের এই 26,000-এর লাশের ওপরে বিজেপি আর তৃণমূল এইবারে রাজনীতি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে। তাদের রাজনৈতিক সৌধ নির্মাণ করতে চাইছে। সিপিএম চাইছে পুনর্নির্মাণ, আর বিজেপি চাইছে এখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এইবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাচুন। হলো তো? আমার ছোট বাচ্চাটার সর্বনাশ করে আপনারা খুশি তো? খুব আনন্দ। রাজনীতি শুধু না, আমাদের জীবনের কোনো মূল্য নেই। আরও একবার যেমন নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের ইনপুটেড সঞ্জয় ভদ্র। সঞ্জয় দা, যেমনটা তুমি জানাচ্ছিলে এর আগে যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে শুরু করতে হবে রাজ্যকে, এমনও নির্দেশ দিয়েছে আজ শীর্ষ আদালত। সেক্ষেত্রে যাদের চাকরি আজ বাতিল হলো তারা প্রত্যেকেই কি আবেদন করতে পারবে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায়, নাকি যারা অযোগ্য বলে চিহ্নিত ইতিমধ্যেই সিবিআই বা কমিশনের বিচারে তারা যোগ দিতে পারবেন না? দেখো, এই ক্ষেত্রে বলে রাখা ভালো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যখন রিড আউট করছিলেন মামলার তাদের অবজারভেশন, তারা কিন্তু ওই পোর্শনটি অপারেটিভ পোর্শন তারা রিড আউট করেছেন। এখনো পর্যন্ত আমরা কিন্তু এই অর্ডারের কপি কিন্তু হাতে পাইনি, ফলে অর্ডারের কপিতে কিন্তু ডেসক্রিপটিভলি সেখানে কিন্তু তারা বহু পয়েন্টস থাকবে, ফলে তার জন্য কিন্তু সেই বেশ কিছু গ্রে এরিয়া রয়েছে যে প্রশ্নগুলো আমাদের মাথায় আসছে, যার উত্তর কিন্তু এই মুহূর্তে নেই। অর্ডার কপি হাতে পাওয়া গেলেই তাহলে কিন্তু বোঝা যাবে। তবে সার্বিকভাবে যেটা বোঝা গেছে যে অবজারভেশনগুলো প্রধান বিচারপতি করছিলেন তাতে বোঝা গেল যে পুরো প্যানেলটি বাতিল। শুধু একজন মাত্র শিক্ষিকা সোমা দাস, যিনি ক্যান্সার আক্রান্ত, তার চাকরিটি থাকবে, বহাল থাকবে। এবং যারা অযোগ্য তাদের কিন্তু তাদের শুধু চাকরি যাবে না, তারা এতদিন গত 6 বছর ধরে যে মাইনে পেয়ে এসছে সেই মাইনেও তাদের ফেরত দিতে হবে, সুদ সমেত তাদের ফেরত দিতে হবে। এক্ষেত্রে অযোগ্যের সংখ্যাটা ঠিক কত এবং সেটা ডিটারমাইন করার জন্য কিন্তু সিবিআই যে তদন্ত করছে তাদের ফিক্স আপ করতে হবে কিনা আগামী 3 মাসের মধ্যে। সঙ্গে থাকো সঞ্জয় দা, অর্থাৎ যারা অযোগ্য তাদের শুধু চাকরি গেল না, তাদের ফেরত দিতে হবে গত 6 বছরের চাকরিতে পাওয়া বেতন, শুধু সমেত ফেরত দিতে হবে। কলকাতা হাইকোর্টে এই মামলায় সিবিআইয়ের আইনজীবী ছিলেন বিল্লদল ভট্টাচার্য। তিনি কি বলছেন আজ শুনে নেব। পাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয়, নিরপরাধ কিছু মানুষ তার বলি হয়, আলটিমেটলি সত্যের জয় হয়। নিরপরাধ মানুষগুলো যারা চাকরি পেয়েছিল হয়তো সত্যি নিজেদের মেরিটের জন্যে, তারাও বলি হলো এই লার্জ স্কেল এরকম ম্যাসিভ এই করাপশনটার জন্য। এর জন্যে তো করাপশনটা আজকে সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছে রাজ্য সম্পূর্ণ দায়িত্ব, এই মানে সহজ সরল মানুষগুলোও যে সাফার করছে, যারা অপরাধী তারা নয়, যারা নিরপরাধ তারাও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বর্ষিয়ান আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আজ শীর্ষ আদালতের রায়কে কিভাবে দেখছেন? ঠিক রায়, যে রায় হওয়াটা উচিত ছিল সেই রায়ই হয়েছে। এইরকম রায় হলে পরে অন্ততপক্ষে সমাজটা দুর্নীতি মুক্ত হওয়ার দিকেই তাদের ঝোঁক হবে। উল্টো রায় হলেই বরং দুর্নীতি করার প্রবণতা থেকে যেত, যে দুর্নীতি করেও পার পাওয়া যায়। সেই চিন্তা ভাবনাটাকে তো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আঘাত দিতে পেরেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিকাশবাবু, আমরা শহীদ মিনারে যারা আজ চাকরি হারিয়েছেন আজকের রায়ে আমরা তাদের বক্তব্য শুনছিলাম, অনেকেরই বক্তব্য একেবারে আপনার নাম করে তারা বলছেন, বিকাশ রঞ্জন বাবু আপনি খুশি তো, আমাদের চাকরিটাও গেল। অর্থাৎ তারা বলছেন তারা যোগ্য পথে চাকরি পেয়েছিলেন কিন্তু তারাও আজকে এভাবে চাকরি হারালেন। এক ঝুড়ি আমের মধ্যে যদি কিছু আম পচা থাকে তখন প্রাকৃতিক কারণে সবাইকেই পচা বলে বাতিল করতে হয়। কে যোগ্য কে অযোগ্য কিন্তু নির্ণয় করার পদ্ধতি কোথায়? ওরা তো আপ্রাণ চেষ্টা করেছিলেন, ওরা তো কোটি কোটি টাকা খরচা করে আইনজীবী দিয়েছেন যাতে ওরা নিজেদের যোগ্যতার নিরীক্ষা প্রমাণ করতে পারেন। দুর্ভাগ্যজনকভাবে পারেননি। ওদের বোঝা উচিত যে একটা প্রসেস যখন টেইন্টেড হয়ে যায়, একটা করাপ্ট যখন প্রসেস হয়, তার জন্মটাই যদি একটা দুর্নীতির মধ্য দিয়ে হয়, সেক্ষেত্রে কে ভালো কে মন্দ হয়ে বাছাই করা যায় না। এটা আমাকে গাল দিয়ে তো লাভ নেই, আইনটা তো দেশের ঊর্ধ্বে রাখতে হবে, ভারতবর্ষের সংবিধানটাকে তো মর্যাদা দিতে হবে। চাকরি পেয়েছেন 25,000, বঞ্চিত হয়েছেন 2.5 লক্ষ, সে 2.5 লক্ষ মানুষের কথা তো ভাবতে হবে। অনেক ধন্যবাদ। সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আর সঞ্জয় ভদ্র আমাদের ইনপুটের নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি। সঞ্জয় দা, এর আগে যেমনটা তুমি বলছিলে যে বেতন ফেরতের বিষয়টা, সুদ সহ বেতন ফেরত দিতে হবে অযোগ্যদের, কিন্তু সেখানেও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে ঠিক কতজন অযোগ্য, কতজন এই বেতন ফেরত দেবেন?
একেবারেই সে বিষয়টি কিন্তু আমি যেটা বললাম রিটেন কপি মানে অর্ডার কপি হাতে পাওয়া গেলে তার নুয়ান্সেসগুলো বোঝা যাবে, অর্থাৎ অযোগ্য অর্থে কত সংখ্যাকে থেকে তারা সুনিশ্চিত করছে বা তারা নির্দেশ দিচ্ছেন। এবং এক্ষেত্রে আরেকটি খবরও কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, যেটা অর্ডার অবজারভেশনের সময় বলা হয়েছে, সেটা হলো আগামী 3 মাসের মধ্যে যোগ্য এবং অযোগ্যের মধ্যে অযোগ্য কারা সেটাও সে বিষয়টিও নির্ণয় করতে হবে। এক্ষেত্রে নির্ণয়টি কে করবে? স্বাভাবিকভাবেই যেটা মনে হয় ক্রিমিনাল যে মামলাটি চলছে তার মাধ্যমেই এটি নির্ণয় হবে। ফলে সেক্ষেত্রে সিবিআইয়ের ক্ষেত্রেই এই অর্ডার দেওয়া হয়েছে যোগ্য বা অযোগ্য কারা সেটা আগামী 3 মাসের মধ্যে নির্ণয় করার জন্য, কিন্তু সেটা অর্ডার কপি হাতে পাওয়া গেলে সুনিশ্চিত হওয়া যাবে। অনেক ধন্যবাদ সঞ্জয় ভদ্র, ইনপুটেড আমাদের সঙ্গে ছিলেন নিউজ রুম থেকে সরাসরি। আর আজ শীর্ষ আদালতের এই রায়ের পর 25,753 জনের চাকরি বাতিলের পর সিপিআইএম এর প্রতিক্রিয়া, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো। পশ্চিমবাংলায় 16 সালে এসএসসির নিয়োজিত প্রায় 26,000 চাকরি বাতিল হলো, সুপ্রিম কোর্ট বাতিল করল। হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কী ব্যবস্থা হবে সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।